মিস্টার নাজমুল হক প্রধান আরেকটা প্রসঙ্গ তুলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর ঢাকা সফর করছেন। সো আপনারা কি মনে করেন যে এটা কি নিয়মিত একটা কূটনৈতিক যোগাযোগ, নাকি বাংলাদেশের অপরিযুক্ত রাষ্ট্রের নতুন কৌশলদারির একটা বা কৌশলগত নজরদারি ইঙ্গিত, যেহেতু তার এই সফরটা প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বেশ অল্প সময়ের মধ্যেই হচ্ছে? শোনেন, আমি যেটা বলি, ধরেন দেশ বদলাইছে, দিন বদলাইছে, সময় বদলাইছে। এখানে পরাশক্তি যারা আছে তাদের টার্গেট গোল, তাদের স্বার্থ তারা এখানে আদায় করতে চাইবে, আসবে, বার্গেইন করবে, এটা বাস্তবতা। আমরা একটা গণতান্ত্রিক শক্তি। বিগত দিনের যে কূটনীতি ছিল আপনি জানেন যে একমুখী কূটনীতি, নির্ভরশীলতার কূটনীতি বা আত্মসমর্পণের কূটনীতি। আপনি নিশ্চয়ই দেখছেন সেই আত্মসমর্পণের কূটনীতির বাস্তবতা নাই। এবং ভাইয়ের যেই বাস্তবতাটা কথাটা বললো, যে কন্ট্যাক্টের কথাটা বললো, সেটা এই আমলে হয়নি, নির্বাচনের কিছুদিন আগে হয়েছে। হ্যাঁ, তো সেই চুক্তির মধ্যে কি আছে, দেশের স্বার্থ বিরোধী কিছু থাকলে অবশ্যই সেটা খতিয়ে দেখবার প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল, যে প্রথম আমরা যে কথা বলেছি এটা মিন করে বলা, যে সবার আগে বাংলাদেশ। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে জিয়াউর রহমানের ছেলে বা জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তিনি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিবেন, হোক মার্কিনই, হোক ইন্ডিয়ান, হোক চাইনিজ। আমি সেটা বিশ্বাস করছি না। এবং আমাদের শক্তির যে জায়গাটা, সেই জায়গাটা হলো মানুষের শক্তি। আমি আমার দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আমার বহুমুখী কূটনীতির দ্বার আমি উন্মুক্ত করে দেবো। আমার কোথায় স্বার্থ আমি পাবো, সেখানে আমি সেই স্বার্থের পথে আমি চলবো। প্রথমত আমার দেশের অধিকার। তো সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা উপপররাষ্ট্রমন্ত্রী যিনি এসছেন, ভারত আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। চায়নায় আমরা ঘুরে এসেছি, সেখানে আমাদের স্বার্থ, আমাদের রাজনীতি, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমেরিকানরাও আছে, চাইনিজরাও আছে, আরও যারা যারা আছে, তাদের সাথে আমাদের দ্বার উন্মুক্ত করে আমরা কোনো একমুখী বা প্রভুভাবাপন্ন কোনো রাজনীতি বা কূটনীতি, এটা হয় না গণতান্ত্রিক। বাট ওয়াশিংটনের যে পলিসি আমরা এখন বুঝতে পারছি যে তারা আসলে আপনার চীনের সঙ্গে যতই সহযোগিতা বাড়ছে আমরা সেটা দেখছি, হয়তো সেটার ফলাফল আলটিমেট কী হবে সেটা নিয়ে হয়তো অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। কিন্তু ওয়াশিংটন বাংলাদেশের কাছে তার চীন সম্পর্কে যে নীতি, স্পষ্ট একটা অবস্থান জানতে চাইবে এবং সেটা তারা বুঝতেও চাইছে। কেননা আপনার স্মরণ থাকবার কথা যে বাংলাদেশে এখন যিনি অ্যাম্বাসাডার আছেন, ইউএস অ্যাম্বাসাডার, তার যখন হিয়ারিং হয় সিনেটে, তিনি তো পরিষ্কার করে বলেছেন যে চীনের যে প্রভাব সেটা মোকাবেলা করাই তার কাজ। এবং তিনি ঢাকায় এসেও সাংবাদিকদের সঙ্গে একই কথা বলেছেন যে বাংলাদেশের চীনের ইনফ্লুয়েন্সকে মোকাবেলা করা বা নিয়ন্ত্রণ করা, নজরদারি করা, সেটা তাদের একটা বড়, কারণ তারা মনে করে এই অঞ্চলের নিরাপত্তা। না, আমাদের গ্রামে একটা কথা আছে যে আপনি পাতা যত বড় করেই বিছান, খাতিমদার যিনি থাকেন তার একটা ওজন আছে, কি দিবেন কি দিবেন না। তো চাইতে পারে মার্কিনীরা, তাদের এই অঞ্চলে তাদের স্ট্র্যাটেজিক পলিটিক্স আছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে, ভূরাজনীতি আছে, তারা তাদের মতো চাইবে। আমি আমার স্বার্থ কোথায় আছে সেটা বিবেচনা আমি করব, যেহেতু আমি মানুষের কাছে দায়বদ্ধ। মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাকে তো এখানে মার্কিনীরাও বসায় নাই, ইন্ডিয়ানরাও বসায় নাই, চাইনিজরাও বসায় নাই। আগের সরকারের বিষয়টা ভিন্ন। তো সেটা তারা কি চাইবে, আমরা আমাদের স্বার্থ বা আমাদের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে আমরা কতটুকু দিতে পারবো, সেটা আমরা নিশ্চয়ই আমাদের বিবেচনায় থাকবে। আপনি বলছিলেন যে ব্রিক্স সম্মেলনে যেহেতু আমন্ত্রণ জানানো আছে, আমরা একটু অনেকে হয়তো বুঝতে চাইবেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন কিনা ব্রিক্স সম্মেলনে, কারণ এই কৌতূহলটা আছে। ভারত সম্ভবত সবার আগেই লিখিত আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তো তারা ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চান, কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া গেলেন, তারপরে চীনে গেলেন, এখন মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার কথা অনেকেই আলোচনার মধ্যে আলোচনা করছেন। আরও নানান দেশে তিনি যেতে পারেন। তিনি কি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন বলে মনে হচ্ছে? আমি মনে করি যে হয়তো তিনি যাবেন, কেন যাবেন না। ভারত আমাদের একটা প্রতিবেশী, আমি কেন শত্রুতা করব? হ্যাঁ, আমি যদি আমার বর্ডার কিলিং বন্ধ হয়, আমি যদি আমার অধিকার পাই, বর্ডারে যদি কিলিং বন্ধ হয়ে যায়, আমি যদি বাণিজ্য বৈষম্যকে আমি হ্রাস করতে পারি, আমি আমার অধিকারটা পাই, তারা যে প্রভুসুলভ আচরণ করে সেটা যদি তারা বন্ধ করে, আমাকে যদি মর্যাদা দেয়, আমাকে যদি সম্মান দেয়, আমি কী কারণে তার সাথে শত্রুতা করতে যাব? আমার তো প্রয়োজন নেই, আমি তো প্রতিবেশী বদল করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চিরকালীন শত্রুতা আমি কেন রাখবো? শত্রুতা যে হয়েছে বা কি বৈরী পরিবেশ যেটা হয়েছে, এর জন্য ভারতের দায় আছে, এটা তো অস্বীকার করবার উপায় নেই। তো তারা যেভাবে আমাদের এখানে চাকিয়ে দিয়েছিল, ডোমিনেট করতে চেয়েছে, করেছে, এইটা যদি তারা বন্ধ করে নিশ্চয়ই, বা শুভেন্দু বাবুরা যে আচরণ করে এই আচরণ যদি বন্ধ করে, অবশ্যই ভারতকে আমরা কূটনীতিতে, রাজনীতিতে যেমন কোনো শেষ কথা নাই, কূটনীতিতেও কোনো শেষ কথা বলে কিছু নাই। কিন্তু শুভেন্দু বাবু তো ধরেন একটা স্টেটের, এখন শুভেন্দু বাবুর আচরণ আর ভারত যদি মনে করে বাংলাদেশের 2-4 জন পলিটিশিয়ান বা তরুণ
কি বলছে সেটা ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুভেন্দু বাবুর একটা কথাই আমি বিবেচনা করিনি, টোটাল ভারতের মানে পররাষ্ট্র নীতি বা বাংলাদেশ নীতি আপনি বলেছেন যে সেই সুজাতা সিং থেকে শুরু করে সর্বশেষ যেটা হচ্ছে এবং অমিত শাহ তাদের যে অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি সেটা তো নিশ্চয়ই। মিস্টার নাজমুল হক প্রধান, আপনি কি মনে করেন কি হওয়া উচিত, এবং প্রধানমন্ত্রীর যাওয়া না যাওয়া নিয়ে অনেক রকমের আলোচনা আছে, এবং একই সঙ্গে আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কি সত্যিই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছে কিনা, নাকি অর্থনৈতিকভাবে চীনের দিকে, যেটা শেখ হাসিনা সরকারের সময় ছিল, এবং পলিটিক্যালি শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের পেটের মধ্যে ছিল, আর বিএনপি এখন নিরাপত্তা এবং রপ্তানি বাজারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর আলাদা একটা নির্ভরতা তৈরি করবে? 15 বছরে উনি মানে সবাইকে এক ঘাটে পানি খাওয়াইছে, আমি মনে করি চীন কোন, ইন্ডিয়া কোন পানি খাওয়াইছে এবং আমেরিকা কোন। কিন্তু দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। আমি জানি না এই যে আমাদের দেশের রাষ্ট্রনায়ক যে চীনে গেলেন, অর্জনটা কি আমি কিন্তু বলতে পারবো না কী অর্জন হয়েছে। এই যে গেলেন প্রথমে চীনের সফরে, বিষয়টা হচ্ছে এখানটায় উনি বলছেন যে আমরা এই চুক্তিটা আগে হয়ে গেছে। চুক্তি বিষয়ে কিন্তু বর্তমানে এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব উনি কিন্তু বলে ফেলছেন যে চুক্তির 3 দিন আগে দে হ্যাভ ডিসকাস উইথ বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। 3 দিন আগে স্বাক্ষর হয়েছে এবং ডিসকাস করে সম্মতি নিয়ে জামাতের এবং বিএনপির সম্মতি নিয়ে চুক্তিটা হয়েছে। এনারা চুক্তিটার দায় নেবেন না, কিন্তু দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার কারণে আজকে ওই যে ট্যারিফ বাড়াই দিচ্ছে, আজকে এখানে নর্তন কুন্তন করতেছে, কালকে বলবো এটা করো ওইটা করো, কারণ যে গাছ দেখানো উচিত ছিল গভর্নমেন্টের সেটা আর দেখাতে পারছে না। আমি কেন বলি মিলিজুলি সরকার, ওই যে নিউক্লিয়ার ডিল নিয়ে চুক্তি নিয়ে বামপন্থীরা উইথড্র করছিল, কংগ্রেসের পতন হয়ে গেছিলো, ওইখানটায় বিজেপির মতো ধর্মান্ধ শক্তি ক্ষমতা চলে আসলো এবং লং টার্ম শাসন করছে। এই মিলিজুলি সরকারের ঘটনার ক্ষেত্রে এটাই হবে। কিন্তু একটা সময় এই যে নাহিদ সাহেব বলছে কিন্তু কালকে যে আমরা আমেরিকা ইন্ডিয়া কারো কাছে আমরা দায়বদ্ধ না, বুঝছো না, এটা নতুন স্লোগান তারা একটা পুট করার চেষ্টা করে, যদিও বলছে যে আমেরিকা নাহলে হটাইতে পারতো না, এখন বলছে কালকে এই কথাটা। তাহলে একটা সময় তারা কিন্তু উইথড্র হবে, মিলিজুলি সরকার উইথড্র হয়ে গেলে কিন্তু গভর্নমেন্টকে পতনের জায়গায় তারা নিয়ে যাবে। এবং এই যে সংকটটা তারা উইথড্র করলে পতন হয়ে যাবে মানে কি? আপনার উইথড্র হয়ে পতন হয়ে যাবে মানে তো গভর্নমেন্ট সরকার গঠনে তাদের সমর্থন অসহায়। এই যে উনি বললেন যে পুলিশের উপর আক্রমণ করার পরও পুলিশ তাদের সহায়তা, পুলিশ এই টলারেন্স দেখাবে কেন? আইন শৃঙ্খলার ব্যত্যয় করলে পুলিশ তো কারো খায় না কা ধারণা, পুলিশ রাষ্ট্রের বাহিনী, সরকারের দায়িত্ব পুলিশটাকে ঠিকমতো পরিচালনা করা। শেখ হাসিনা যেমন পুলিশটাকে অন্যায়ভাবে করছে, ব্যবহার করছে। আমি তখনও বলেছি যদি নারায়ণগঞ্জে গুলি হলো, ওই দিন চক্র যে নর্মাল একটা মিছিলে বিএনপি গুলি করে মেরে দিলেন, কথা হইলো এটা দেশে, তাই না? ব্রাহ্মণবাড়িয়া মারলো, ভোলায় মারলো, এগুলি করছে। এইভাবে না, কিন্তু আইন শৃঙ্খলা ব্যর্থ করলে পুলিশ তার তো পুলিশের কাজের মতো নেবে। সেই সাহসটা যদি পুলিশ না পায়, তাই না, তাহলে এটা আইনের সঠিক প্রয়োগ হবে না। আজকে সমস্যাটা এই জায়গায়, আজকে যারা মনে করতেছে আন্দোলন করছে জনগণ, নেতৃত্ব দিচ্ছে তারা, আন্দোলন করছে আমরা, হোল পাবলিক আন্দোলন করছে, তাহলে ওনারা মনে করছে না আমরাই সরকারকে পতন করাইছি। তো এই যে আমরাই করাইছি, তাই না, ওই ঝাঁস কিন্তু ওনাদের মধ্যে আছে, তার কথাবার্তা আচরণে বহিঃপ্রকাশ ঘটছে। এবং এটাকে ট্যাকেল করার ক্ষেত্রে বিএনপি যদি দনমনও থাকে, তাই না, তাহলে ন্যাচারালি তারা লাইফ পেয়ে যাবে, বুঝছো না? এবং যে ঘটনা ঘটতেছে কেন জামাত, তো এই জায়গায় জামাতের এই যে ঘটনাগুলি, জামাতের মধ্যে অসংখ্য অভিযোগ, কিন্তু আর অভিযোগ জামাতের মধ্যে, এর মধ্যে এনসিপির এই মুখটা বুঝতে পারতেছেন না গভর্নমেন্টকে কিরকম অফসাইড ট্র্যাক করতেছে। জামাতের এমপিদের মধ্যে হাজারো এরকম কিচ্ছা কাহিনী প্রতিদিন গ্রামে গঞ্জে, এভরিডে ইউ আর গেটিং দিস নিউজ, আপনি পাচ্ছেন এরকম নিউজ, ইমামের নিউজ। আমি বলতে চাই না এগুলি, আজকে সেই জায়গায় দাঁড়ায় আজকে গভর্নমেন্টের মুখোমুখি এনসিপির মতো একটা ফোর্স এরকম ফাউল কথা বলে কেন সামনে আসতেছে? ওইটাকে ড্রাই ডাউন করার জন্য। দিস ইজ গেম। এই গেমটা বুঝতে যদি গভর্নমেন্টের অসুবিধা হবে, এই কারণে ওই যে বললাম মিলিজুলি সরকার, এই মিলটা যখন ক্লিয়ার না করতে পারবেন তখন তো এই সমস্যা হবে। নাকি বিএনপি পলিটিক্সটা আসলে বুঝতে পারছেন এখন, বা অথবা যেটা হয় ক্ষমতায় গেলে রাজনীতিটা দলটা হারিয়ে যায়। যেরকম প্লেনলি রাজনীতিটাকে বিএনপি কি উদারনৈতিক ডেমোক্রেসি রাজনীতি করতেছে, বিএনপি কি মুক্তির রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। লেট দেম ক্লিয়ার। যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে ওটা ক্লিয়ার করছে, ইয়েস ইসলামিক আইডিওলজি, আমরা চাই রাষ্ট্র ইসলামী হোক। বিএনপি কি চায়? বিএনপি মুক্তিযুদ্ধের ঘটক জিয়াউর রহমান, তাহলে সেন্ট্রিস্ট তো ওটা তো ক্লিয়ার করতে পারছে না, এটা জিয়াউর রহমান ক্লিয়ার করছিল। সেই জায়গায় দাঁড়ায় এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট থেকে যদি বের না হতে পারে বিএনপি, এবং আমি খেয়াল করছি টিউনিংটা প্রধানমন্ত্রী কারেক্টলি বলছে ফখরুল সাহেব, প্রধানমন্ত্রী যে টিউনিং, বাকি তো টিউনিং তো এক না। আমরা উই আর গেটিং দি স্মেল, আমরা তো যাই গ্রামে গঞ্জে, আমরা তো যাই, আমরা তো দেখি তো কার কি আচরণ,
কোন এমপি কী আচরণ, কোন মন্ত্রী কী আচরণ, আপনি সময় নেন একটু দেখেন কী বের হয়। এখন পৃথিবীতে লুকানোর কিছু নেই, এখন কিচ্ছু লুকানোর নেই, পৃথিবী এই জায়গায় গেছে, তাই না? তো ফলে আমি যদি উটপাখির মতো হয়ে যাই যে না কিছু হচ্ছে না, বুঝতেছি না, তাই না, তাহলে তো হবে না। তো এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির এখনও বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিক্যাল ম্যাটারিজম, হাউ ইট হ্যাপেন 71 থেকে যদি ধরেন, আগেটা বাদ দেন, কী চেঞ্জগুলি হয়েছে এই জায়গায় বাংলাদেশে। ইয়েস, দুটো লোকেই তো মারাত্মক প্রভাবশালী ছিল। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন, ইভেন কি জিয়া রহমানের কথা বলেন, তাই না? তাহলে সেই লোক দুটোকে তো এই জায়গায় তো মর্মান্তিক পরিণতি হয়েছে, তো কিল্ট হয়ে যেতে হয়েছে। তো আমি চাই না বাংলাদেশের একই ষড়যন্ত্র রাজনীতির পুনরাবৃত্তি হোক, কিন্তু রাজনীতিটা যেইভাবে চলতেছে এতে একই জিনিসের পুনরাবৃত্তির সম্ভাবনাই বেশি। আমার আমেরিকার সঙ্গে এত সখ্যতার কী আছে? কী আছে আমেরিকার সখ্যতার? আমেরিকা কি? আমেরিকা গোটা ওয়ার্ল্ডে একটা নৈরাজ্য তৈরি করে ফেলছে। মস্তান আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, সিম্পলি মস্তান। একটা একক দেশ হিসেবে ওকে করতে হবে, ওকে কিনতে হবে, ওকে গার্মেন্টস কিনতে হবে, ওর কোনো উপায় নাই। কম দামে কিনতে হলে বাংলাদেশের গরিবদের যাইতে হবে। বাংলাদেশের জনগণের মধ্যে আপনি সার্ভে করেন যে আপনি কোন দেশে যেতে চান বাংলাদেশের বাইরে। বই আছে, পথের বাধাগুলি স্মরণারে বই আছে যে আমেরিকার যদি গার্মেন্টস কিনতে হয় হি শুড কাম টু বাংলাদেশে আসতে হবে। আমার তো ওই প্লেন ওই অস্ত্র কেনার দরকার নেই। তো আমার উইদাউট কম্পিটিশন আমি কেন কম কিনবো তার কাছ থেকে? কেন কম কিনবো তার কাছ থেকে? যেখানে কোয়ালিটি ভালো, হোল ওয়ার্ল্ডে কোয়ালিটি, তার ওপেন টেন্ডার হোক না। গমের ইউক্রেনের গম খারাপ আছে, রাশিয়ান গম খারাপ, কানাডার গম খারাপ, আমেরিকার গম খাইতে হবে আমার না? মিস্টার শহীদুল ইসলাম বাবুল, কি বলবো? না না, প্রধান ভাই যেটা বলছে একেবারে অবান্তর বলেছেন সেটা না। আমি যেটা বলি কি, মার্কিনিরা আমি জাস্ট আপনি কি বলবেন, যেহেতু আমি বলছিলাম অনেকে যে রপ্তানি বাজার সবচেয়ে বড় সিঙ্গেল কান্ট্রি হিসেবে উনি বলছেন যে তাদের দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গড়ের এই সফর থেকে তৈরি পোশাকের শুল্ক সুবিধা, বাজার সম্প্রসারণ বা মার্কিন বিনিয়োগের বিষয়ে বাস্তব কোনো অগ্রগতি আশা করা যায় কিনা? এমনকি এই যে একটা ট্রেড ডিল হলো, যদিও সবাই বলছেন এটা পুরোপুরি আমেরিকার পক্ষে গেছে, বাংলাদেশের পক্ষে কিছুই থাকে না, কেউ কেউ বলছেন যে না এখান থেকেও বাংলাদেশ সুবিধা আদায় করতে পারে, বা সেই সুবিধা আদায়ের চেষ্টাটা বাংলাদেশের দিক থেকে আছে। নিশ্চয়ই করবে। আমি মনে করি যে মার্কিনিরা যদি মনে করে যে ট্রেড শুল্ক বাড়াই দিয়ে বাংলাদেশের উপর প্রেশার করে বাংলাদেশকে তারা অনসাইডেড করে ফেলবে, এটা আমার মনে হয় না এই বাস্তবতা এখন আছে। আর মার্কিনিরা তাদের অবস্থানও নষ্ট করেছে, বিশেষ করে এই রিপাবলিকানদের এই শাসনের এই সর্বশেষ যে রিজিম টার্ম, এই টার্মে তারা সর্বশেষ এই ইরানের এই হামলার ঘটনায় তারা তাদের মানে অবস্থান দুর্বল করে ফেলেছে এই উপমহাদেশে বা এশিয়ায়, তাদের এবং গোটা পৃথিবীতেই তারা তাদের যেই শক্তিশালী পররাষ্ট্রনীতি বা একাধিপত্য যে বাস্তবতা, সেই বাস্তবতা অনেকটা ডিল হয়ে গেছে। ওই যে দেখাই দিতে যায় নিজেরাই ফোসকা হয়ে গেছে, হ্যাঁ, খেলো হয়ে গেছে সর্বশেষ। তাদের সেই ধাট মান নাই। আর থাকুক বা না থাকুক সেটা কোনো বাস্তবতা না। আমাদের বাস্তবতা ঠিক আছে, আমেরিকানরা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্টনার, উন্নয়ন পার্টনারও আছে, এবং তার আমাদের বৃহৎ রপ্তানি বাজার ইউরোপ এবং আমেরিকাই বেশি। সেই রপ্তানি বাজার আমরা নষ্ট কেন করব? কিন্তু তার মানে সে যদি আমাকে জিম্মি করে যে তুমি ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তুমি চাইনিজদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, বা আমাকে বাধ্য করবে, সে বাধ্য করার না। সেটা গ্রহণযোগ্য, যেটা আলোচনা হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখবে, এর মধ্য দিয়ে আমার মনে হয় কূটনৈতিক সমঝোতা হবে। এবং বিষয়টা এমন কোনো বাস্তবতায় যাওয়ার প্রয়োজন নেই যে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বা হিট অফ দ্য মুভমেন্ট বা একেবারে মানে কি বলবো, মানে কোনো মানে রিটার্ন কূটনৈতিক বাস্তবতা হবে না, এরকম হবে না আমার মনে হয়। বাট যুক্তরাষ্ট্র সাধারণত আলোচনার মধ্যে দিয়ে সমস্যাটা সাধারণত গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, এটা একটা বড় ইস্যু তাদের জন্য, গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসনের প্রশ্ন তোলে। একটু বলি, ব্লাবটা কিরকম দেখেন, আমাদের সবারই মনে আছে ইউনূস সাহেব এমন করে বললো রোহিঙ্গাদের সম্পর্কে, ওদের সামনে গিয়ে তারা রোহিঙ্গা ওইখানটাই করবে বলছে না? হ্যাঁ, দেখেন তো কিরকম ব্লাব। ইউনূসের মতো লোক আমেরিকানদের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই ব্লাবটা একটা ব্লাব গেম দিয়ে দিল। উনি কারেক্টলি বলছে আমেরিকার তো এখানে আরও দীর্ঘদিন কন্টিনিউ করার ইচ্ছা ছিল ইউনূসকে দিয়ে, ভোটটা আমরা বের করে সাপোর্ট করি যে ভোটটা হয়েছে। তাহলে এইটা বোঝার পরে ব্ল্যাঙ্ক চেক দেবো কি জন্য আমেরিকারে? কেন, ওয়াই? আজ এমপি আপনার প্রটেস্ট করা উচিত ছিল। ওয়াই দে উইল ড্যান্স ইন পার্লামেন্ট ভবন? এটা আমাদের জাতীয় সহ্য বীর্যের ঐতিহ্যের সার্বভৌমত্বের প্রতীক পার্লামেন্ট ভবনে। ওইখানটা কিছু নর্থন করতেন। আপনি অন্য জায়গায় তার ভেন্যু ঠিক করে দিতে পারতেন যদি করতেই হয় তাকে। এরকম তো কখনো অতীতে হয় নাই পৃথিবীর কোনো দেশে, আমার তা জানাও নেই। বাংলাদেশটাকে ওরা কি সত্যি সত্যি মনে করছে ওদের একটা প্রভিন্স? তাহলে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমার জীবদ্দশা আমি তো মানতে পারি না এটা।